বৈদিক শাস্ত্র অনুযায়ী বা সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকের বাড়িতে যদি গোমাতা থাকে বা গাভী থাকে, সেই ঘরে নাকি কখনো খাওয়ার অভাব হবে না। এবং এটা যে আমি বলছি তা নয়, এই কথাটা কিন্তু শাস্ত্রেই উল্লেখ করা আছে। আপনারা ভাগবত পাঠ করলে বা ভগবানের যত লীলা আছে যদি শ্রবণ করেন, তাহলে দেখতে পারবেন যে গরু বা গোমাতা বা গাভীদের কতটা সম্মান দেওয়া হয়েছে আমাদের প্রতিটা জায়গায়। তো অনেকেরই আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তোরা গরুর দুধ খেতে পারিস, তাহলে গরুর মাংস খেলে কী দোষ? তো তাদের জন্য প্রথমে বলে রাখি যে পৃথিবীতে যদি দুগ্ধ আমাদেরকেও দান করতে পারে, আমাদের জীবদ্দশায় বা ছোটোবেলায় একটা বাচ্চাকেও যদি বাঁচিয়ে রাখতে হয়, তা তার জন্য যদি দুধের প্রয়োজন হয়, একমাত্র দিতে পারে মা, আর দ্বিতীয়ত দিতে পারে একজন গোমাতা, অর্থাৎ একটা গাভী। তো সেই গাভীকে আমাদের মা হিসেবে ধরা হয়। আর বিশেষত যেখানে আমরা দেখেছি যে আমাদের পরমেশ্বর তার লীলা বা তার জীবনের ম্যাক্সিমাম সময় তিনি গাভীদের সঙ্গে কাটিয়েছেন বা গোচারণে গিয়ে তিনি অত্যন্ত আনন্দ পেতেন, সেখানে আমরা কোথাকারকে সেটা অমান্য করার। আর তার থেকেও আরেকটা বড় বিষয় যে আমাদের জীবদ্দশায় বা জীবনে কয়েকজন মায়ের কাছে কিন্তু ঋণ থাকে। তার ভিতরে প্রথমেই হচ্ছে আমাদের যে জন্ম দিয়েছে সেই মায়ের প্রতি ঋণ থাকে। তারপরে এই ধরণী মাতা, মানে এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি, এই মায়ের প্রতি ঋণ থাকে। তারপরে আমাদের জন্মের সময় যে ধরে, অর্থাৎ দাইমা বা এখন নার্স যাই বলেন না কেন, সেই মায়ের প্রতিও কিন্তু আমাদের ঋণ থাকে। আর তার পাশাপাশি এই গোমাতার উপরেও কিন্তু আমাদের ঋণ থাকে, এবং গুরু মাতা বা ব্রাহ্মণী মাতা, এই প্রত্যেককেই মায়েদের প্রতি কিন্তু আমাদের এক একটা ঋণ থাকে। এবং আমাদের জীবনে এই প্রত্যেক মায়েদের কাছে যে ঋণটা থাকে সেটা কিন্তু মেটানো উচিত। তো সেই হিসেবে আমি যেহেতু মায়াপুরে গিয়েছিলাম, এবং মায়াপুরে অনেক বড় গোশালা আছে, আপনারা বৃন্দাবনের ভিডিওটা দেখেছেন, আমি প্রায় কয়েক হাজার গোমাতাকে সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং কতটুকু পেরেছিলাম জানি না, আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যদিও আপনাদের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছিল। তো আমি মায়াপুরও গিয়েছি, তো আমি ভাবলাম এখানেও তাহলে যেহেতু আমাদের গোশালা আছে, তো সেখানেও আমি সেবা দেব। তো সেই উদ্দেশ্যে আমি গোশালায় পৌঁছে গেলাম। যাওয়ার পরে পরিবেশটা দেখে এবং ওখানে অনেক চেনা পরিচিত অনেকের সাথে দেখা হচ্ছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। তো যদিও আমার কাছে মায়াপুর সম্পূর্ণ নতুন, এবারই কিন্তু আমি প্রথমবারের মতো গিয়েছি, আগে কখনো যাইনি মায়াপুরে। তো যাওয়ার পরে এখানে দেখলাম যে গো সেবার জন্য বিভিন্ন প্রকার নিয়ম বা সেবার বিভিন্ন প্রকার চার্ট দেওয়া আছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে সেবাটা দিতে চান, ওখানে আপনি ডোনেশন করলে আপনাকে খাবার দিবে প্লেটে করে, তো আপনি সেইগুলো ওখানে গোমাতাদের খাওয়াতে পারবেন। গোশালাটা এত বড়, যারা গিয়েছেন, কে কে গিয়েছেন মায়াপুর গোশালায় অবশ্যই কমেন্ট করবেন। তো আমি প্রথমে এরকম একটা থালা নিয়েছিলাম, নিয়ে তারপরে অল্প অল্প করে ওদের দিচ্ছিলাম, কিন্তু ওরা এতটাই আগ্রহ প্রকাশ করছিল যে আমার দেওয়ার সেই সময়টা ওদের সহ্য হচ্ছিল না। ওরা তো আমার হাত থেকে পারলে নিয়েই খেয়ে ফেলছিল। তো যেহেতু আমি তো আর বস্তা ভরে দিতে পারবো না, যতটুকু আমাকে ওখান থেকে দিবে ততটুকুই দিতে পারবো। তো সেই অনুযায়ী আমি অল্প অল্প করে করে ওদেরকে এক একজনকে যতটুকু পারছিলাম ততটুকু দিচ্ছিলাম। তো ওখানে অনেক ছোট ছোট বাছুর ছিল, প্লাস গোমাতারা ছিল, প্লাস ওখানে কিন্তু ষাঁড় বা যে ছেলেগরুগুলো বলে সেগুলোও ছিল, কিন্তু সব আলাদা আলাদা সেকশনে রাখা ছিল। তো আমি প্রতিটা জায়গা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। হয়তোবা আমি জানি গোমাতাদের ঋণ কখনো শোধ করা যায় না, যেমন মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তেমন আমরা যে গাভীর দুগ্ধ পান করি, আর বিশেষ করে আমরা যারা প্রসাদ ভুজি, আমাদের প্রতিটা দিনই প্রায় গাভী মায়েদের দুগ্ধর প্রয়োজন হয়, এবং আমরা কিন্তু প্রতিদিনই গাভী মায়েদের দুগ্ধ দিয়েই ভগবানের কোনো না কোনো সেবা পূজা অংশগ্রহণ করে থাকি। আর এইখানে ছিল আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার সন্তান বা আপনার নিজের বা কারোর এরকম আপনি আপনার নিজের ওজনে গোমাতাদের জন্য খাবার দান করতে পারবেন। তো ওখানে গেলে আপনারা 100 টাকা থেকে শুরু করে 10-20 টাকা যা পারবেন চেষ্টা করবেন সবসময় গোশালায় দান করার এবং গাভীদের খাওয়ানোর। আর তীর্থস্থানে গেলে কয়েকটা সেবা দেওয়া বাধ্যতামূলক, তার ভিতরে গাভীদের সেবা দেওয়া, এবং তারপরে হচ্ছে ব্রাহ্মণদের সেবা দেওয়া, ওইখানে সাধু সেবা দেওয়া, এবং যারা ওইখানে থাকে অনাথ বা এই ধরনের তাদেরকে সেবা দেওয়া। তো ওখানে গরুর গাড়ি ছিল, কিন্তু আমার একটা প্রশ্ন, আমরা যেহেতু গোমাতাকে বা গাভীদের এত মানি, তাহলে তাদের গাড়িতে ওঠা কি আমাদের ঠিক? এটা ভেবে আমি কিন্তু আর উঠিনি। তো যারা ওখানে ওঠে, আমি ভক্তদের খুব কমই উঠতে দেখেছি বাইরে থেকে যারা ঘুরতে আসে তারাই ওঠে। তবে আমি জানি না এটা ঠিক কিনা, কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো যে এটা আসলেই ঠিক কিনা, কারণ তাদেরও তো কষ্ট হয় ওই ভারটা বহন করে নিয়ে যেতে বা নিয়ে আসতে। আমার কিন্তু এটা পছন্দ না, যার কারণে আমি উঠিনি। ওখান থেকে তারপরে আমরা চলে আসলাম ভগবানের মন্দিরে।
মন্দিরে আসার পরে আমরা যে দর্শন আরতি হয় সেখানে ভগবানকে দর্শন করলাম। ওই দিন না সবাইকে কালো ড্রেস পরিয়েছিল আর পঞ্চতত্ত্বকে পরিয়েছিল ব্লু কালারের ড্রেস। তো এত সুন্দর লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না, ওটা কাছ থেকে না দেখলে সেই অনুভূতিটাও প্রকাশ করা যায় না। আর আমার মনে হয় প্রত্যেকেরই জীবদ্দশায় একবার হলেও আপনারা মায়াপুরে গিয়ে বিগ্রহগুলো দেখে আসবেন, তাহলে অন্তত পক্ষে ভগবানকে দেখার যে আক্ষেপ সেটা আর আপনাদের ভিতরে থাকবে না। আর প্রতিদিন এত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসে মায়াপুরে, মানে আমি দেখে অভিভূত হয়ে গেছি। যদিও এটা আমার প্রথমবারের মতো মায়াপুর ভ্রমণ ছিল, কিন্তু আমার অভিজ্ঞতা অতি সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল। তো যাই হোক, অনেকেই ওখানে নৃসিংহদেবের পূজা দিতে দিয়েছিল, তারপরে কবচ ঘুরতে দিয়েছিল। তো সেগুলো আমি এক এক করে লিখে দিচ্ছিলাম। যারা আপনারা এগুলো করতে চান তারাই যে এই প্রভুর কাছে রাধা মাধবের সামনে চলে আসবেন, উনি লিখে ওনার কাছে প্রণামী দিলে উনি সব কিছু রেডি করে রেখে দিবেন, আবার গিয়ে যে নিয়ে আসতে পারবেন যারা কবচ ঘুরতে চান। তো ওখানে তারপরে সব কিছু দর্শন করার পর আবার আমরা বাইরে বের হয়ে আসলাম। আসার পরে আমারও ওই টাইমটাতে খুব ক্ষুধা লেগেছিল। তো বাইরেই দেখলাম সবাই একটা জিনিস খুব বেশি খাচ্ছে প্রসাদ, সেটা হচ্ছে এই রোলটা। তো আমি বুঝতে পারছিলাম না কেন এই রোলটা সবাই এত খাচ্ছে। পরে যখন আমি এই প্রসাদটা পেলাম তখনই বুঝতে পারলাম আসলে এটা যে টেস্ট। আমি সাধারণত ফাস্টফুড খুব কম খাই এবং কম পছন্দ করি, শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার জন্য বা টেস্ট করার জন্য মাঝে মধ্যে খাই। তো খাওয়ার পরে আসলেই বুঝলাম যে পাস্তা বলেন বা প্রতিটা খাবারই এত টেস্টি ছিল এবং এত সুস্বাদু ছিল, সেটা বলার বাইরে। তো আমার পাশে যে পিছনেতে দাদারা বসেছিল না, ওনারা হচ্ছে কলকাতার, ওনারাও আমার ভিডিও দেখে। তো একই সাথে আমরা বসে পরে ওনারাই আমাদেরকে সাথে করে পুরো মায়াপুরটা ভ্রমণ করা ছিল। ওই যে দাদাদের সাথেই আমি যাচ্ছি। আমি যেহেতু চিনি না, মোটামুটি হয়তোবা পড়ে চিনতে পারবো, কিন্তু দাদারা যেহেতু পরিচিত ওই জন্য ওনারা আমাদেরকে এক এক করে সব দেখাচ্ছিল যে এটা এই জায়গা, এটা এই জায়গা, প্রতিটা জায়গা আমাদের নিয়ে যাচ্ছিল এবং আলাদা আলাদা করে দেখাচ্ছিল। তো বিষয়টা আমার খুবই ভালো লাগছিল। তারপরে আমি চলে গেলাম প্রভুপাদের পুষ্প সমাধি। অনেকেই জিজ্ঞেস করেন পুষ্প সমাধি কি, মানে হচ্ছে প্রভুপাদের মেন সমাধি কিন্তু দেওয়া হচ্ছে বৃন্দাবনে। তো সেখান থেকে পুষ্প নিয়ে এসে এখানে সমাধি দেওয়া হয়েছে এবং এখানে একটা মিউজিয়ামও করা আছে, মানে প্রভুপাদের একদম আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত সকল কিছু সেখানে তুলে ধরা হয়েছে মিউজিয়াম। আপনারা চাইলে এখানে ঢুকতে পারবেন, কিন্তু ভিতরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয় না। আপনারা ওই বাইরে পর্যন্তই ফোনটা নিতে পারবেন, আর বাইরে ফোন রাখার জায়গা আছে, সেখানে ফোন রেখে তারপরে ভিতরে ঢুকতে পারবেন। আর এটা হচ্ছে একটা 3D মিউজিয়াম মতো, যেখানে গেলে প্রভুপাদের সব জীবনী সব কিছু সুন্দর করে তুলে ধরা হয়। তারপরে চলে গেলাম ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ওইখানে যে সমাধি মন্দির ছিল সেই মন্দিরে, সেখানে গিয়ে আমরা প্রণাম করলাম, তারপরে পরিক্রমা করলাম। তারপরে ওখান থেকে দাদারা বলল যে পাশেই হচ্ছে বৈষ্ণব সমাধি মন্দির আছে, চলো সেখানে তোমাকে নিয়ে যাই। আর এখানে প্রভুপাদের সেই গাড়িটা রাখা ছিল। তো আমার আসলে এত ভালো লাগছিল দেখে যে এই গাড়িতে করে প্রভুপাদ ঘুরেছেন, ইস যদি একবার পারতাম সেটা স্পর্শ করতে। আর মায়াপুরের সৌন্দর্যের কথা আমি না হয় নাই বললাম। আর সেদিন না প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি যদিও, কিন্তু সেই মেঘলা মেঘলা আকাশে সকালবেলা সেই মায়াপুরের ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল, সেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। যারা মায়াপুরে গিয়েছেন তারাই বুঝতে পারবেন কতটা সুন্দর। আর এটাই হচ্ছে বৈষ্ণব সমাধি মন্দির এবং এখানে সকল সমাধি দেওয়া হয় যত বৈষ্ণবরা দেহ রাখেন। তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কারা কারা মায়াপুরে গিয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। হরি বল।